যে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার আমি বাদীনি। ধনুর থানার তৎকালীন ওসি কৃপা সিন্ধুবালা মামলাটি যে 12/5/2022 তারিখে যে রেকর্ড করে এবং ওই দিনে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় 2টি ফোন জব্দ করে। সেখানে আমার মেয়ের ভিডিও সম্বলিত একটা ফোন ছিল। ভিডিওগুলো টাকার বিনিময়ে ওসি গায়েব করে দেয়। আমি প্রথমে জেলা পুলিশ সুপারের কাছে কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে অভিযোগ করি। জেলা পুলিশ সুপার স্যার সরজমিনে তদন্ত মামলাটি প্রথমে ডিবিতে এবং ডিবিতে কিছু সীমাবদ্ধতা পরিলক্ষিত হইলে আমি আবার পিবিআইতে মামলাটা দিই। ডিআইজি রাজশাহী ডিআইজি স্যার এবং আইজি স্যারের সাথে আবেদনের মাধ্যমে আমি পিবিআইতে দিই। পিবিআই পুলিশ সুপার কৃপা সিন্ধুবালার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে সত্যতা পায় এবং প্রেস ব্রিফিংও করে। 2023 সালে 30 মার্চ প্রেস ব্রিফিং করে এবং আমার কাছে রেকর্ড আছে সব। পরে এই যে মনোজ কুমার মজুমদার এই মামলাটা সে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য কৃপা সিন্ধুবালাকে ছাড়াই মামলা চার্জশিট দিতে বলে এবং চার্জশিট অলরেডি দিয়েও দিছে। আমি এর বিরুদ্ধে নারাজি করছিলাম। জেলা জজ স্যার নারাজি, ট্রাইব্যুনাল স্যার নারাজি মঞ্জুর করছে। করার পরে এখন এই আসামি একবার হাইকোর্ট থেকে তার 164 দ্বারা জবানবন্দি আছে, ভিকটিমের 22 দ্বারা জবানবন্দি আছে এবং ভিকটিম বিবাহিত, আসামি বিবাহিত, ভিকটিমের বয়স 16 বছর। এ ধরনের এভিডেন্স গায়েব করে হাইকোর্ট থেকে জামিন নেয়। আমি জামিন নেওয়ার পরে সে নিজে সশরীরে আমাকে হুমকি দেয়। আমি যখন আদালতে যাই আমাকে 4-5 জন লোক নিয়ে সরাসরি হুমকি দেয়, মামলা তুলে নিবি, নাহলে তোকে লাশ ফালাবো, তোর মেয়েকে আবার উঠে নেবো, তোর মেয়েকে হত্যা করবো, তুই বাঁচতে চাস না মরতে চাস। আমি একটা সর্দার থানাতে জিডি করি। জিডি করার পরে জিডিটা আমার পক্ষে রায় দেয়। তারপরে সত্যতা পাই। আমি যখন মামলা না তুলি, আমি যখন আমার ধুনুটে বাসায় অবস্থান করি, সেখানে আমাকে হুমকি দেয়। দেওয়ার পরে সশরীরে হুমকি দেয় এবং অপকথ্য ভাষাত মেসেজ দেয় এবং ফোন করে করে গালিগালাজ করে। আমি আবার ধুনুর থানাতে একটা জিডি করে, জিডিটাও সত্যতা পায়। আমি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আবেদন করি, সেখান থেকে জামিন নামঞ্জুর করে দেয়। আমি আবার হাইকোর্টে জজ কোর্টে আসি। জজ কোর্টে জেলা জজ স্যার 5-6-7 দিন হিয়ারিং করার পরে জামিনটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেলের এই জিনিসটা আবার যে হাইকোর্টে আসে, হাইকোর্টে এনএক্সের 17 নম্বর কোর্ট এবং 16 নম্বর কোর্ট, সে আগের যে অ্যাটর্নি জেনারেল স্যার ছিলেন, তিনি বলছিলেন যে এটা একটা চাঞ্চল্যকর মামলা, দেখেন এই বিষয়টা অবশ্যই দেখবেন। একজন কলেজের টিচার, এই কালপিটের জন্য জামিন এখান থেকে না হয়। সারা আগের যে অ্যাটর্নি স্যার ছিলেন তিনি লাল কালির আন্ডারলাইন করে দিয়েছিলেন। পরে এখান থেকে জামিন না সে আবার জজ কোর্টে জামিন ধরে। জজ সাথে জামিন আবার ক্যান্সেল করে দেয়। এখানে আবার সেই জামিনের জন্য আসে। জামিনের জন্য আসলে এখানকার এই যে 8 তারিখে গত হিয়ারিং হয়। হিয়ারিংয়ে যে মঞ্জুরুল আলম সুজন স্যার, মানে জজ স্যারের রায়টা সুন্দর করে আমার ব্যারিস্টার নাফিউল স্যার সুন্দর করে এই পুরাটা পেজ 8-9টা পেজ সুন্দর করে স্যারকে বুঝাই দেয় এবং বলে যে স্যার এই আসামি কখনো জামিন পেতে পারে না, সে মিসইউজ করছে স্যার, সে কখনো জামিন পেতে পারে না স্যার। আর আমার যে রাষ্ট্রপক্ষে ডিআইজি ছিলেন মঞ্জুরুল আলম সুজন স্যার একদম মির্জাফরের মতো ওখানে বসেছিলেন, একটা কথা বলে নাই। আমি তার বিপরীতে আমি সরকারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল স্যার বরাবর আমি ইমেল করে পাঠাই এবং অ্যাটর্নি স্যারকে ইমেল করে পাঠাচ্ছি এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনেক স্যারকে আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি এবং তার সাথে আমি কথা বলেছি। বলার পরে স্যার বলছে সে ঠিক আছে, আমি বিষয়টা দেখবো। আজকে অনেক স্যার নিজে একজন ডিএজি স্যারকে পাঠাইছিলেন এবং বিচারকের সাথে কথা বলছেন, কিন্তু অলরেডি রায় লেখা হয়ে গেছে। কারণ ওই ডিএজি মঞ্জুরুল আলম সুজন স্যার সেদিন হিয়ারিংয়ের শেষে সে বলে আসছে যে স্যার যে কোনো মূল্যে হোক জামিন দিয়ে দেন। তাহলে এর মানেটা কি? আমি তো রাষ্ট্রপক্ষ, সে কেন আমার সন্তান অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আর বাইরে বেরোতে পারবে না, যদি জানি না একবার সংসার এখন চাইছি আবার ওই আইনটা দৌড় পাড়া। আমি আর বাড়িতে 3 বছর হলো এই পিবিআই
এটাই চার্জশিট একবার দিছে কিংবা সিন্ধু বলাকে বাদ দিয়ে কিংবা কিন্তু বলা আমার